আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসা শিক্ষা বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই ক্লাস আমরা নিয়েছি বা নিতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে বোর্ড কর্তৃক নির্ধারিত একটি সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে, আর সেই সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলবে। এখন থেকে সেই সিলেবাসের ভিত্তিতেই আমরা ক্লাস নেব। অবশ্য ইতিমধ্যে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করেই ক্লাস নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের ক্লাসগুলো ছিল এরকম যে আমরা এই কলেজের যে পরীক্ষাগুলো নিয়েছি, মান্থলি পরীক্ষা, তারপর সেমিস্টার পরীক্ষা, এখানে দেখা যায় যে আমাদের বোর্ড কর্তৃক যে নির্ধারিত সিলেবাস দিয়েছে তা প্রায় বলতে পারো খ বিভাগের কাজ শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। তারপরও আমি একটু বোর্ডে লিখেছি, দেখো যে সিলেবাসটুকু বোর্ড কর্তৃক দেওয়া হয়েছিল, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ে অংশীদারি ব্যবসার হিসাব, তারপরে আছে চতুর্থ অধ্যায় আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু, আছে পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী, তারপরে আছে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ মানে হচ্ছে অনুপাত বিশ্লেষণ, অষ্টম অধ্যায় আছে মজুদ পণ্যের হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, এই 5টি অধ্যায় আসলে একটি বইয়ের ভিতরে 10টি অধ্যায় থাকে। আমরা এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে 10টি অধ্যায়ের অঙ্ক করি। তবে এবছর করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের জন্য সরকার যে নির্ধারিত সিলেবাস প্রদান করেছেন, এটা খুবই সংক্ষিপ্ত সিলেবাস তোমরা বলতে পারো। তবে কোনো একটা স্টুডেন্ট যদি এই 10টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় সবসময় করে, সে অবশ্য প্রায় বলতে পারো আর 100 মার্কের অ্যান্সার করতে পারে, অর্থাৎ অবজেক্টিভ সহ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দেওয়া আছে। অবশ্য এই অধ্যায়গুলোর মধ্যে ক বিভাগে নির্ধারণ করা হয়েছে পঞ্চম অধ্যায়, তোমরা অবশ্যই জানো। এই অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীর মধ্যে 2টি অঙ্ক থাকে। এখনও সেই পূর্বের সিলেবাস অনুযায়ী 2টি অঙ্কই থাকবে বাধ্যতামূলক। আর বাকি যে 4টা অধ্যায় থাকে, দেখো দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে তোমাদের একটা অধ্যায় থেকে 2টি করে অঙ্ক দেবে। তাহলে 4টা অধ্যায় থেকে যদি 2টা করে অঙ্ক দেয় হবে কটা? 8টা। কিন্তু আরও একটি অঙ্ক কিন্তু প্রয়োজন। তাহলে আমরা এই অংশীদারি কারবারটাকে বেছে নিতে পারি, অথবা মজুদ পণ্যের হিসাব এই অধ্যায়টাকে বেছে নিতে পারি, কারণ এই 2 অধ্যায়ের মধ্যে কাজ কিন্তু বেশি। তবে আমার যেটা ধারণা সেটা হবে এই অধ্যায়টা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেখানে অংশীদারি ব্যবসার হিসাব, এই অধ্যায়ের মধ্যে অঙ্কের ধারাবাহিকতা অনেক বেশি। অর্থাৎ এখানে প্রায় 3 প্রকারের অঙ্ক করতে হয়। সাধারণ অংশীদারের অঙ্ক, নিশ্চয়তাজনিত অংশীদারের অঙ্ক, তারপরে সমন্বিত অংশীদারের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দ্বিতীয় অধ্যায়ের সিলেবাসের কিছু অংশ দিয়ে আমরা একটি মান্থলি পরীক্ষা নিয়েছি। তো এখন যেহেতু আপনাদের সামনে পুরো সিলেবাস সম্পর্কে ধারণা দিতে হবে, তাই আবার আমি প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছি। তবে দ্বিতীয় অধ্যায়ের যতটুকু সিলেবাস শেষ করা হয়েছিল তার পরবর্তী ধাপ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের অংশীদারি ব্যবসায়ের সাধারণ অংশীদারে কিছু অঙ্ক করেছো, অর্থাৎ পরিবর্তনশীল পদ্ধতিতে আমি অঙ্ক করেছি এবং সেখান থেকে তোমরা পরীক্ষায় লিখছো। আর আজকের আমি স্থায়ী পদ্ধতিতে কিভাবে অংশীদারি কারবারের মূলধন হিসাব প্রস্তুত করা যায় সেই বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে একটু ছক নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, যখন তোমাদের এই অংশীদারি কারবার অঙ্কের স্থায়ী পদ্ধতিতে বা স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব তৈরি করতে বলবে, তখন আমরা কিভাবে কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা
খুবই সহজ। অর্থাৎ কীভাবে সহজ, যখন তোমার স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব তৈরি করতে বলবে সেক্ষেত্রে আমরা মূলধনের জন্য আলাদা একটা ছক করব। আমি একটি কাল্পনিক ছক এঁকেছি এবং কাল্পনিক নাম ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, লিখেছি স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত। অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে লিখতে হবে স্থায়ী পদ্ধতি। আমরা ছকের উপরে বাম কোণা ডেবিট এবং ডান কোণার ক্রেডিট লিখব। আমার বাম পাশে যে গড় হবে ছকের ভিতরে, ডান পাশে কিন্তু একই রকম গড় হবে। দেখো বাম পাশে প্রথম তারিখের কলাম, বিবরণ, টাকা, আমি দুজনের নাম ইন্ডিকেট করেছি অর্থাৎ রবিন এবং আকাশ। এ পাশেও দেখো তারিখ, বিবরণ, টাকা, রবিন এবং আকাশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন মূলধন হিসাব করব সেই মূলধন হিসাব অর্থাৎ স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব করলে মূলধন হিসাবের মধ্যে শুধুমাত্র প্রাথমিক মূলধন অর্থাৎ প্রারম্ভিক মূলধন যা নিয়ে অংশীদারগণ ব্যবসা শুরু করে অথবা তাদের পূর্বে থেকে এই মূলধনটা থাকবে, প্রথম সেটা ক্রেডিট পাশে লিখব ব্যালেন্স বিডি। আমি একটি সাল উল্লেখ করেছি 2020 জানুয়ারি 1 অর্থাৎ বছরের শুরুতে ব্যালেন্স বিডি। অর্থাৎ মনে করো এই রবিন এবং আকাশ তারা দুজন অংশীদার, তাদের এই ব্যবসায় পূর্বে থেকে তাদের মূলধন ছিল 2 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা বছরের শুরুতে। তাহলে এখানে আমরা এভাবে লিখব 2020 সাল জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, রবিনের 2 লক্ষ টাকা, আকাশের 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশীদারি ব্যবসা চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের প্রয়োজনে অতিরিক্ত মূলধন প্রয়োজন হতে পারে। তো অতিরিক্ত মূলধন যে কজন অংশীদার তারা সবাই নিয়ে আসতে পারে অথবা যে কোনো একজন বা দুজন নিয়ে আসতে পারে। তো আমি এখানে একজনকে উল্লেখ করেছি অর্থাৎ আকাশ প্রতিষ্ঠানে বছরের মাঝামাঝি সময় মনে করো সে 20,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে। সেক্ষেত্রে এই অতিরিক্ত মূলধন নিয়ে আসলে আমরা একটি জাবেদার মাধ্যমে এটা উপস্থাপন করব যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাবে ক্রেডিট পাশে এভাবে লিখবা কখন অতিরিক্ত মূলধনটা নিয়ে আসছে। মনে করো জুলাই মাসের 1 তারিখে, তারিখের ঘরে লিখবা জুলাই 1 এবং এই বিবরণের ঘরে লিখবা নগদান হিসাব, ব্র্যাকেটে কি লিখবা অতিরিক্ত মূলধন। কে নিয়ে আসছে? আকাশ। কত টাকা নিয়ে আসছে? 20,000 টাকা। তারা আকাশের ঘরে বসালাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্রেডিট পাশে আমরা যখন পরিবর্তনশীল মূলধন হিসাব তৈরি করি তখন কিন্তু প্রারম্ভিক মূলধন নেই, অতিরিক্ত মূলধন নেই, তারপর লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যে কাজগুলো আমরা নিয়ে আসি যেমন মূলধনের সুদ, তারপর নিয়ে আসি বেতন, মুনাফার অংশ, এই জাতীয় এন্ট্রি কিন্তু আর এখানে বসানো যাবে না। যেহেতু এটা বলেছে যে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করতে হবে, তাহলে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব তৈরি করতে হলে আমাদেরকে খেয়াল করতে হবে এই ছকে আমরা শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন নিব, এছাড়া আর কোনো কাজ আমাদের ক্রেডিট পাশে হবে না। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব খুবই সহজ। তাহলে এখানে খেয়াল করো, আমরা ক্রেডিট পাশের এই মূলধনের টাকা অতিরিক্ত মূলধনের টাকা কী করি? যোগ করব। যোগ করে রবিনের দেখো কোনো অতিরিক্ত মূলধন নেই, তো রবিনের মোট 2 লক্ষ টাকা প্রারম্ভিক মূলধন। এই 2 লক্ষ টাকা আমরা বাম পাশে একটা দাগ দিব, এখানে এই 2 লক্ষ টাকা নিচে বসাবো। আবার আকাশের 1 লক্ষ টাকা আর 20,000 টাকা যোগ করলে হবে 1,20,000 টাকা। এটাকে আমরা এ পাশে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ব্যালেন্স সিডিটা কিন্তু হচ্ছে এই টাকাই, কারণ তোমরা মনে রাখবে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে ডেবিট পাশে ব্যালেন্স সিডি ছাড়া কিছু বসবে না। এখন মনে করো ব্যালেন্স সিডি আমি কী করলাম? লিখলাম না, মুছে দিলাম। কীভাবে কাজটা করব খেয়াল করো, এই ক্রেডিট পাশের যোগফলটা আমি কি করব? এই ডেবিট পাশে নিয়ে আসবো। লক্ষ্য করো রবিনের 2 লক্ষ টাকা আছে না, এই 2 লক্ষ টাকার যোগফল এই 2 লক্ষ টাকা এখানে নিয়ে আসো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই 2 লক্ষ টাকা কিন্তু উপরে কোনো জায়গায় কোনো টাকা থাকে না, পূর্বে থেকে কোনো এন্ট্রি থাকবে না। শুধু তোমরা কি করবা? এই ব্যালেন্স সিডি হিসেবে এই টাকাটাই এখানে বসাইবা। তাহলে খুব সহজ হয়ে গেল কাজটা। এরপরে দেখো ঠিক আকাশেরও ক্রেডিট পাশের 1,20,000 টাকা যোগ করো, 1 লাখ অতিরিক্ত মূলধন 20,000, মোট হচ্ছে 1,20,000। এই টাকাটা ঠিক এই পাশে অর্থাৎ বাম পাশে আকাশের ঘরে এই নিচে 1,20,000 টাকা লিখলাম। দেখো এখানে উপরে আর কোনো টাকা থাকবে না, এই টাকাই কিন্তু এখানে 1,20,000 টাকা ব্যালেন্স সিডি হিসেবে থাকবে। অর্থাৎ এই মূলধন হিসেবের মধ্যে
এই ক্রেডিট পাশে যা টাকা থাকবে ডেবিট পাশে তাই টাকা বসাইবা উপরে সিডি নামে। তাহলে এই 2020 সালের বছর শেষে তার যে ব্যালেন্সটুকু থাকবে অর্থাৎ মূলধন হিসাবের শেষে এই টাকাটাই পরবর্তী বছর অর্থাৎ এখানে 20 সাল আছে, পরবর্তী কেউ 2021 সাল, ঠিক এটা ব্যালেন্স বিল লিখে যার ঘরে 2 লাখ টাকা সে ঘরে বসাইলাম, 1,20,000 টাকা বসাইলাম। আমাদের এই স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবের কাজ শেষ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই স্থায়ী পদ্ধতিতে যখন মূলধন হিসাব চাওয়া হবে, খেয়াল করবে এখানে শুধুমাত্র প্রারম্ভিক মূলধনটা বসবে, আর যদি অঙ্কে অতিরিক্ত মূলধন থাকে তাহলে এখানে অতিরিক্ত বসাতে হবে, এছাড়া কিন্তু আর কোনো কাজ হবে না। অর্থাৎ এখানে উত্তোলনও বসবে না, মূলধনের সুদ বা উত্তোলনের সুদ, টোটালে এই প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধন ছাড়া কিছুই বসানো যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই যে কাজটুকু করলাম, সেখানে আমাদের অন্য আরও কিন্তু অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ কি কি চাওয়া হয়, এখানে চাওয়া হয় লাভ লোকসান আবন্টন হিসাব, চাওয়া হয় অংশীদারদের চলতি হিসাব। তাহলে এই মূলধন হিসাবের পরে আমরা চলতি হিসাব তৈরি করার একটা ছক তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো এখানে আমি একটি ছকের মধ্যে এভাবে কোনো টাকা বসাই নেই। দেখো অংশীদার চলতি হিসাবের ঠিক মূলধন হিসাবের যেইভাবে ছক, চলতি হিসাবে সেম একইভাবে অর্থাৎ সেইভাবেই ছক টাকবে। ডেবিট পাশে যেভাবে নাম আছে, ক্রেডিট পাশে যেভাবে নাম আছে সেভাবে বসাবো, কিন্তু টাকা কীভাবে বসাবো? আমি দেখেন কোনো টাকা বসাই নেই, শুধু এখানে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত বসেছে। বাকি যে কাজ, অর্থাৎ আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করতাম, সেই মূলধন হিসাবের মধ্যে প্রারম্ভিক মূলধন সহ অতিরিক্ত মূলধন সহ সকল এন্ট্রি কিন্তু আমরা নিতাম। কিন্তু এখানে এই স্থায়ী পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন আলাদা হয়ে গেল, বাকি সকল কাজগুলো আমরা এই চলতি হিসাবের মধ্যে বসাবো। তাহলে আমরা বলতে পারি ডেবিট পাশে সবগুলো ঠিক থাকবে, অর্থাৎ উত্তোলন, হ্যাঁ, ডেবিট পাশে যে সমস্ত কাজ আমরা বসাই, মানে কাল্পনিক একটা নাম দিলাম 2020 ডিসেম্বর 31, কি লিখতে পারি? উত্তোলন। মনে করো রবিন এবং আকাশ তারা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা উত্তোলন করেছে, কেউ করেছে 10,000, কেউ করেছে 12,000। অর্থাৎ মনে করো রবিন সে 10,000 টাকা উত্তোলন করেছে এবং আকাশ সে 12,000 টাকা উত্তোলন করেছে। সারা বছর তাদের এটা উত্তোলন। তাহলে এই উত্তোলন এখানে বসানো হলো। এরপর তোমরা ক্রেডিট পাশে সাল বসা 2020 ডিসেম্বর 31, এখানে লিখবে অংশীদারদের লিখবে লাভ লোকসান আবন্টন হিসাব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা মূলধন হিসেবে পাশাপাশি যে চলতি হিসাব করেছি, আমরা এইখানে যা লিখেছি অর্থাৎ মূলধন হিসাবে ক্রেডিট পাশে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন এই টাকাটা চলতি হিসাবে বসানো যাবে না, বাকি সমস্ত কাজগুলো আমরা চলতি হিসাবে বসাবো। তবে এখানে একটু খেয়াল করো, আমরা যে এই লাভ লোকসান আবন্টন হিসাব করতাম পরিবর্তনশীল পদ্ধতিতে, সেই ক্ষেত্রে লেখার মধ্যে কিছু পরিবর্তন এখানে আসবে। যেমন আমরা এখানে কি লিখতাম, ডেবিট পাশে লিখতাম অংশীদারদের মূলধন হিসাব লিখতাম, সেইখানে লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব। একটু খেয়াল করো কি লিখতে হবে, অংশীদারদের চলতি হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশীদারের চলতি হিসাব লেখার কারণে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের যে কাজগুলো আমরা বসাবো সেগুলো আমরা এই অংশীদারি কারবারের অংশীদারদের চলতি হিসাবের মধ্যে বসাবো। তাহলে এখানে আমরা কি লিখতাম, যে অংশীদারদের মূলধন হিসাব, তারপরে লিখতাম মূলধন সুদ। এখন কি লিখতে হবে, অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ। এগুলো ঠিক থাকবে আগের মতো। তো মূলধন সুদ হিসাবে আমরা যেহেতু এই কাল্পনিক নাম ব্যবহার করেছি, এখানে সেই নামটাই লিখব, যে রবিন, তারপরে মনে করো আকাশ। এখন
এই অঙ্কের উদ্দীপক নেই, আমি উদ্দীপকটা তোমাদের সামনে বলেছি, খেয়াল করো যে রবিন এবং আকাশের শুরুতে মূলধন ছিল 2 লাখ, আকাশের ছিল 1 লাখ, আর অতিরিক্ত মূলধন আকাশের ছিল 20,000। তাহলে আমরা এখানে মূলধন সুদ কীভাবে বসাবো? এখানে এক্সাম্পল স্বরূপ যে মূলধনের উপর সুদের হার কত পার্সেন্ট? 10% ধরলাম। তাহলে মূলধনের উপর যদি সুদের হার 10% হয়, তাহলে 2 লক্ষ টাকা 10% হবে আমাদের 20,000 টাকা। মূলধনের সুদ এই 2 লক্ষ টাকা মূলধন আমি কাল্পনিকভাবে সুদের হার লিখেছি 10%, তাহলে 2 লক্ষ টাকা 10% হচ্ছে 20,000। এটা কার? এটা হলো রবিন। রবিনের মূলধন সুদ 20,000 বসালাম। আকাশ মনে করো আকাশের 1 লক্ষ টাকা আছে, হ্যাঁ, আকাশের কত আছে? 1 লক্ষ টাকা। তাহলে আকাশের মূলধন সুদ কত হবে? এই 1 লক্ষ টাকা তো আছেই, 1 লক্ষ টাকায় 10% কাটো হচ্ছে আমাদের 10,000, এবং এই অতিরিক্ত মূলধন যে 20,000 টাকা আছে, এই 20,000 টাকার উপরেও সুদ হবে 20,000 ইন্টু 10%, উপরে 6, নিচে 12, 12 দিয়ে ভাগ করবা, 6 দিয়ে গুণ করবা, তাহলে হচ্ছে 10,000, 20,000 টাকা 10% হয় 2,000 টাকা। 2,000 টাকার তোমার অর্ধেক 12 দিয়ে ভাগ করবা, 6 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 1,000 টাকা। অর্থাৎ এখানে আমরা এই অতিরিক্ত মূলধন 20,000 টাকার 10% হচ্ছে 2,000 টাকার অর্ধেক, অর্থাৎ যেহেতু 1 জুলাই তারিখে এখানে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে 20,000, তাহলে এই 20,000 টাকার উপরে যদি আমি 10% 6 মাসের সুদ বের করি, তাহলে 1,000 টাকা সুদ হবে। তাহলে খেয়াল করো আকাশের প্রারম্ভিক মূলধনের উপর সুদ হচ্ছে 10,000, অতিরিক্ত মূলধন সুদ হচ্ছে 1,000, মোট এই 10 আর 11,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই মূলধনের সুদ আমরা এখানে বসাইলাম কত? 20 আর 10 30, 31,000 টাকা। এই কাজ কিন্তু আমরা আগেও করতাম। আমি এই অঙ্কের উদ্দীপকের তো এখানে উদ্দীপক তো লেখা নেই, তো কাল্পনিকভাবে উদ্দীপকটা আমি বললাম, সেই সূত্র ধরে আমি অঙ্ক করলাম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকার 10% 20,000 টাকা, এখানে রবিনের। আকাশের হচ্ছে 1 লক্ষ টাকা 10% হচ্ছে 10,000, আকাশের অতিরিক্ত মূলধন 20,000 টাকা, 20,000 টাকা 10% হয় 2,000 টাকা, যেহেতু তারিখ 1 জুলাই তাই এখানে অর্ধেক হবে 1,000 টাকা। তাহলে আমরা এই মূলধনের সুদ কী করেছি? আবন্টন হিসেবে ডেট পাশে বসাইছি। আমরা সাধারণত পরিবর্তনশীল পদ্ধতিতে এই কাজই করতাম। এখানে কি পার্থক্য? যখন স্থায়ী পদ্ধতির অঙ্ক করবে, শুধু আমরা হেডলাইনটা পরিবর্তন করে দেবো, আর সব ঠিক আছে। দেখো, আগে লিখতাম অংশীদারদের মূলধন হিসাব, এখন কি লিখতেছি? অংশীদারদের চলতি হিসাব। কেন চলতি হিসাব রেখেছি? কারণ এটা স্থায়ী পদ্ধতিতে অঙ্ক করতেছি। তাহলে স্থায়ী পদ্ধতির অঙ্ক করার সময় আমরা শুধুমাত্র এই হেডলাইনগুলো পরিবর্তন করব, আর ভিতরের কাজ ঠিক থাকবে। এখন দেখো, আমি যদি এই টপিক্সটা নিয়ে কাজ করি যে মূলধনের সুদ আমরা কোথায় বসাইতাম, মূলধনের সুদ আমরা বসাইতাম কিন্তু মূলধন হিসাবে। স্থায়ী পদ্ধতিতে বলার কারণে এই মূলধনের সুদ আমরা আর মূলধন হিসাবে বসাবো না। আমরা কি করব? এই মূলধনের সুদটা কোথায় নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো আবন্টন হিসাব, অর্থাৎ চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাবের আবন্টনের ডেট পাশের যে কাজগুলো আমরা দেখাবো, ওইটা চলতি হিসাবের কোন পাশে দেবো? ক্রেডিট পাশে। তাহলে এটা হেডলাইন কি লিখতে হবে? লাভ লোকসান আবন্টন হিসাব লিখে আমরা এই মূলধনের সুদটা এখানে বসাইলাম। খেয়াল করো, মূলধনের সুদ লিখে আমরা মূলধনের সুদ রবিনের ঘরে কত লিখবো? খেয়াল করো 20,000, এবং আকাশের ঘরে কত লিখবো? খেয়াল করো 11,000। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই মূলধন সুদটা অবশ্যই বুঝতে পেরেছ, আর বাকি টপিকসগুলো হয়তো এভাবেই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কের আরেকটা দিক আলোচনা করতেছি। খেয়াল করো, আমরা ডেবিট পাশে মূলধনের সুদ আলোচনা করলাম, ক্রেডিট পাশে কী থাকে? ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাব, নিট লাভ, সেটা আগের মতোই বসাই, বা লাভ লোকসান হিসাব নিট লাভ। এখানে খেয়াল করো, আমি কাল্পনিকভাবে একটি টাকা বসাইলাম 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা ক্রেডিট পাশে আরেকটা টপিক লিখতে পারি। কাল্পনিকভাবে লিখলাম যে উত্তোলনের কাজ, অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব আমরা কী লিখবো? উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তোলনের সুদ এখানে দুজনই
উত্তোলন করেছিল, আমরা সেটা 14 হিসেবে লিখেছিলাম যে রবিনের উত্তোলন ছিল সারা বছর 10,000, আকাশের ছিল 12,000। তো মনে করো এই উত্তোলনের উপরে 10% সুদ প্রদান করতে হবে। আমরা জানি উত্তোলনের উপর তারিখ থাকলে তারিখ অনুযায়ী সুদ ধরতে হয়, তারিখ না থাকলে গড় হারে সুদ ধরতে হয়। মনে করো এই উত্তোলন করেছে সারা বছরের উত্তোলন দেওয়া আছে, তাই সারা বছরের উত্তোলন যদি থাকে, আমাদের যেহেতু নির্দিষ্ট তারিখ নেই, তাই আমরা এই উত্তোলনের উপর গড় হারে 6 মাসের সুদ ধরবো। তাহলে আমরা এখানে এই 6 মাসের সুদ কীভাবে ক্যালকুলেশন করবো খেয়াল করো। আমরা অবশ্যই এটা ক্যালকুলেটারে বের করতে পারি, আমি বোর্ডে দেখাইছি। দেখো, উত্তোলনের সুদ নির্ণয়, উত্তোলনের সুদ নির্ণয়। রবিন কত টাকা উত্তোলন করেছে খেয়াল করো। রবিনের উত্তোলনের পরিমাণ ছিল 10,000 টাকা। তাহলে মনে করো এই রবিনের উত্তোলনের উপর সুদের হার 10%। তাহলে কী করবা, প্রথম 10,000 টাকা লিখবা সারা বছর উত্তোলন, এরপর লিখবা কত পার্সেন্টেজ সুদের হার, তারপর গড় হারে 6 মাস। তাহলে আমরা সাধারণত ক্যালকুলেটারের সাহায্যে যখন সুদ বের করব, কোনো পার্সেন্টেজ টাকার উপর ধরা মানেই হচ্ছে 1 বছরের টাকা বের হবে। তাহলে 10,000 টাকা 10% যা আসুক তাকে 12 দিয়ে ভাগ করবা, আর 6 মাস প্রয়োজন, কারণ গড় হারে 6 মাসে ধরতে হবে। 10,000 টাকা 10% হয় 1,000, 1,000 অর্ধেক হচ্ছে 500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, রবিনের উত্তোলন ছিল মোট 10,000 টাকা সারা বছরের। আর আমরা জানি উত্তোলনের উপর সাধারণত তারিখ উল্লেখ না থাকলে গড় হারে 6 মাসের সুদ ধরতে হবে। সেহেতু আমরা এভাবে কাজ করেছি, 10,000 × 10%, এটা কাল্পনিক, আমি একটা পার্সেন্টেজ ধরে নিয়েছি। আর মনে মনে ভাবে যে সেহেতু সারা বছরের উত্তোলন, তাই গড় হারে 6 মাসের অর্থাৎ 12 দ্বারা ভাগ করতে হবে এবং 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রবিনের উত্তোলনের সুদ হলো কত টাকা, 500 টাকা। আর আমরা এখানে রবিন লিখলাম 500 টাকা। এরপরে খেয়াল করো, আমাদের উত্তোলন করছে আকাশ, আকাশের কথা, এখানে চলতি হিসাবের মধ্যে আকাশের উত্তোলন হচ্ছে 12,000। কত টাকা আছে, 12,000 টাকা। এই উত্তোলনের উপরেও সুদ ঠিক এভাবে বের করবা। দেখো, আকাশ উত্তোলন করেছে কত, আকাশ উত্তোলন করেছে সারা বছরে মোট 12,000 টাকা। 12,000 টাকার উপরে সুদের হার তো আমরা আগেই দেখেছিলাম 10% দাও। এবার ওটাও ঠিক একইভাবে করবা, তাহলে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। 12,000 টাকা 10% হয় কত আমাদের, 1,200 টাকা। 1,200 টাকার অর্ধেক 12 দিয়ে ভাগ করলে 6 দিয়ে গুণ করলে হবে 600 টাকা। প্রিয় শিক্ষার্থী, আকাশের 12,000 টাকার 10% গড় হারে 6 মাসের সুদ হচ্ছে মোট 600 টাকা। তাহলে এখানে আকাশ লিখো, আকাশ 600 টাকা। উত্তোলনের সুদ হচ্ছে মোট 1,100 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উত্তোলন সুদের টাকাটা আমরা আগে কোথায় বসাইতাম, সাধারণত যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব যদি চাই, সেক্ষেত্রে আমরা এই উত্তোলন সুদ কোথায় বসাইতাম, মূলধন হিসাবের ডেবিট পাশে বসাইতাম। এখন কি কাজ করতে হবে, এই উত্তোলনের সুদ কোথায় বসাতে হবে খেয়াল করো। উত্তোলন সুদ কিন্তু আমরা প্রারম্ভিক মূলধনের সাথে কোনো কাজ করব না, অর্থাৎ স্থায়ী পদ্ধতিতে এই মূলধনের মধ্যে কিন্তু এটা কখনোই নিবা না। এই উত্তোলনের সুদ আমরা কোথায় বসাবো, চলতি হিসাবে, যার কারণে কিন্তু হেডলাইনটা পরিবর্তন হয়েছে, লেখা হয়েছে অংশীদারদের চলতি হিসাব। তাহলে খেয়াল করো, এই উত্তোলনের সুদটা আমরা কোথায় নিব, চলতি হিসাবের ক্রেডিট অর্থাৎ আবন্টন হিসাবে ক্রেডিট পাশে এন্ট্রিগুলো চলতি হিসাবের কোথায় নিয়ে আসবে, ডেবিট পাশে। কি লিখবে হেডলাইন, লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কি লিখবে, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ লিখেছ। এখন দেখো কার কত উত্তোলনের সুদ আছে, তোমার রবিনের আছে 500, রবিনের ঘরে বসাই দিলাম। এরপরে তোমার আকাশের ঘরে কত আছে, 600 টাকা বসাই দিলাম, আকাশের ঘরে 600। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি শুধুমাত্র এই অঙ্কটার এই যে প্রারম্ভিক মূলধন আর আমরা উত্তোলনের অতিরিক্ত মূলধনের কাজ করেছি, এরই আলোকে আমি কাল্পনিকভাবে তোমাদের সামনে 3টা ছকের উপস্থাপন দেখিয়েছি। আশা করি তোমরা আজকের তথ্যগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সম্পূর্ণভাবে একটি অঙ্ক অন্য টপিক সহ থাকবে, সেটা আমরা আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই বারবার এই কাজটুকু, অর্থাৎ
স্থায়ী পদ্ধতির অঙ্ক করতে বললে আমরা শুধুমাত্র এই মূলধন হিসেবের মধ্যে কোন কাজটা নিব সেটা খেয়াল করবে, বাকি সব কাজগুলো আমরা চলতি হিসাবে নিব। আর আবন্টন হিসাবে সব কিছু পরিবর্তনশীল পদ্ধতি যা করতাম এখানেও তাই থাকবে, শুধু হেডলাইনগুলো পরিবর্তন করবা। সেখানে লিখবা যে অংশীদারদের মূলধন হিসাবে যেখানে লিখতাম সেখানে কি লিখবা, অংশীদারদের চলতি হিসাব। তার প্রিয় শিক্ষিত, আজকের এখানেই সমাপ্ত করলাম। আগামী ক্লাসে আবারও তোমাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।